ফখরুল হচ্ছেন রাষ্ট্রপতি, 5 দশকে বর্ণাঢ্য রাজনীতির স্বীকৃতি। বিএনপি মহাসচিব হিসেবে আলোচনায় রিজভী, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকারের রদ বদলের সম্ভাবনা। মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী, পরিবেশ নিশ্চিতের আশ্বাস। সবকিছু ঠিক থাকলে ভারত সফরে যাবেন তারেক রহমান, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি এবং 11 দলীয় ঐক্য। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। আর এলডিপি চেয়ারম্যান অলি আহমদের পক্ষে 2টো মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রাষ্ট্রপতি নির্বাচনে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার বাধা 70 অনুচ্ছেদ বাতিল না করার সমালোচনা করে 11 দল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মির্জা আলমগীরের হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এরপরই মন্ত্রিত্ব, সংসদ সদস্য এবং দলের সব পদ ছাড়েন মির্জা আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। এখন নিয়ম রক্ষা না হয়তো আপনি বলতে পারেন তাদের এই কটা ভোট আছে ফেল করবো জেনে শুনে। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে। এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে সকালে 11 দলের সমন্বয়কারী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি দল যায় কমিশনে। নিজেদের প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র জমা দিয়ে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, গণভোটের আদেশ বাস্তবায়ন না হওয়ায় দেশ যোগ্য রাষ্ট্রপতি নাও পেতে পারে। গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নাই। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট দেবেন সংসদ সদস্যরা। ওই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রাজনীতিতে নরম ভাষা, স্থির কণ্ঠস্বর, স্বচ্ছ ভাবমূর্তি ও দলের বিশ্বস্ততা প্রতীক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5 দশকেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম, সংসদীয় রাজনীতি, কারাবরণ এবং দুঃসময় দৃঢ় হস্তে দলের হাল ধরে রাখার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাজনীতির অন্যতম এই মুখপাত্র। ঠাকুরগাঁয়ে এই সন্তান হতে যাচ্ছেন রাষ্ট্রের অভিভাবক, আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা ফাঁসিতে ঝুলতে হবে। 1969 সালে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 90 দশকের শুরুর দিকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় যোগ দেন বিএনপিতে। 1992 সালে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আওয়ামী লীগ হচ্ছে সেই দল, সেই সন্ত্রাসী যা অন্য কাউকে সহ্য করতে পারে না। ঢাকা কলেজে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু 1972 সালে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে 1979 সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন তিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই রাজনীতিবিদ। আমরা বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দেওয়া করতে পারি।
2009 সালে পঞ্চম জাতীয় কাউন্সিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন 2001 সালে। 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করা মির্জা ফখরুল পূর্ণাঙ্গ দায়িত্ব পান 2016 সালে। দায়িত্ব পালনের দীর্ঘ যাত্রায় তার রাজনৈতিক জীবন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গণতান্ত্রিক লড়াই সবার প্রশংসা পায়। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে 111টি মিথ্যা মামলার আসামি করা হয় মির্জা ফখরুলকে, যার মধ্যে ময়লার গাড়ি পোড়ানোর মতো মামলা ছিল। রাজনৈতিক জীবনে প্রায় 3.5 বছর কাটে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। স্বৈরাচার শেখ হাসিনার রোষানলের শিকার বেগম খালেদা জিয়ার কারাজীবন এবং তারেক রহমানের প্রবাস জীবনের দলের কাণ্ডারি ছিলেন সজ্জন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম। আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। দুঃসময়ে নেতাকর্মীদের আগলে রেখেছেন এই রাজনীতিবিদ। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ। 2018 সালের সংসদ সদস্য নির্বাচিত হয়েও রাতের ভোটের প্রহসনের নির্বাচনের সংসদে শপথ নেননি মির্জা ফখরুল। রাজনীতির কঠিন বাস্তবতায় সহিংসতার বদলে রাজনৈতিক সমাধানে অটল থাকা তার রাজনৈতিক শিষ্টাচারের বহিঃপ্রকাশ। রিক্সা চালায় আমাদের ছেলেরা। এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি। 1948 সালের 26 জানুয়ারি গুম করে দেয়। ঠাকুরগাঁয়ে সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শৃঙ্খলা, ন্যায়বোধ ও দেশপ্রেমের শিক্ষা অর্জন সবটুকুই পারিবারিক সূত্রে। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতক উত্তর ডিগ্রি অর্জন করেন মির্জা ফখরুল। 1960 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অভিযাত্রা শুরু হয় মির্জা ফখরুলের। 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষখোর ফোন দিতে কি করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নাম লিখতে যাওয়া মির্জা ফখরুলের কাছে তাই রাষ্ট্রের প্রত্যাশা অনেক বেশি। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধানে 70 অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলে প্রার্থী রূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি ওই দল হতে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোটদান করেন তবে সংসদে তার আসন শূন্য হবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না। রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে তাদের গণতান্ত্রিক অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান প্রক্রিয়া স্থগিত চেয়ে আদালতে হস্তক্ষেপ চাওয়া হচ্ছে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব পদ ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিত্ব থেকেও করেছেন পদত্যাগ। ফলে খালি হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বিএনপি মহাসচিবের পদ। কে হচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী আর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বই বা যাচ্ছে কার হাতে? এ নিয়ে রাজনীতির মাঠে কৌতূহলী প্রশ্ন। সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন খান আলামিন। বিএনপির 48 বছরের ইতিহাসে দীর্ঘ 1.5 দশক মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2007 সালে 1/11 সরকারের সময় যখন বিএনপির চরম দুর্দিন, তখন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার দেলোয়ার হোসেন। কখন কি কর্মসূচি নেব বা নেওয়া সম্ভব হবে সেটা আমরা আমাদের
দলীয় ফোরামের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা স্থির করব। 2008 সালের নির্বাচনের পর থেকে বিরোধী দলের বিএনপি সরকারের নানা দমন পীড়ন ও জেল জুলুমের শিকার হয়ে 2011 সালে মৃত্যুবরণ করেন খন্দকার দেলোয়ার। দলের দুঃসময়ে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। 2014 সালের একতরফা নির্বাচন প্রতিহতের আন্দোলন ও 2015 সালে অবরোধ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মির্জা ফখরুল। বারবার স্বৈরাচারের রোষানলে পড়ে মামলা হামলা ও জেল জুলুমের শিকার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 2016 সালের জাতীয় কাউন্সিলে হন দলের 7ম মহাসচিব। তারপর 2018 সালের দিনের ভোট রাতে এবং 2024 সালের দামি ভোটের বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন মির্জা ফখরুল। সাজানো মামলায় বেগম খালেদা জিয়া কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় আন্দোলনের হাল ধরেন তিনি। দীর্ঘ 10 বছর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এবার রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হয়ে ছেড়েছেন মহাসচিবের পদ। তবে এখানে রয়েছে গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক প্রশ্ন। বিএনপির গঠনতন্ত্রে স্থায়ীভাবে ভারপ্রাপ্ত মহাসচিব নামে কোনো পদ নেই। মহাসচিব নির্বাচিত হন জাতীয় কাউন্সিলের মাধ্যমে। ফলে কাউন্সিলের আগে দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে কাউকে সাময়িক দায়িত্ব দেওয়া হলে সেটি হবে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে। আর সেই অন্তর্বর্তী দায়িত্বের আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দুজনের নাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ এবং সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রিজভীকে আলোচনায় নিয়ে এসেছে। অন্যদিকে সালাউদ্দিন আহমেদের রয়েছে স্থায়ী কমিটির সদস্য হিসেবে নীতি নির্ধারণী পর্যায়ের অভিজ্ঞতা। তবে শুধু দলের মহাসচিবের পদ নয়, মির্জা ফখরুলের বিদায়ে পরিবর্তন আসবে স্থানীয় সরকার মন্ত্রণালয়েও। এখানেও আলোচনায় শীর্ষে সালাউদ্দিন আহমেদের নাম। দলীয় বিভিন্ন সূত্র এমনই ইঙ্গিত দিচ্ছে। সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে পরিবর্তন। সম্ভাব্য রদবদলের আলোচনায় রয়েছে বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনির নাম। স্যানিটেশনের উপর প্রচুর কাজ করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের নতুন পৃষ্ঠা শুরু হতে যাচ্ছে রাষ্ট্রপতি ভবনে। আর তার বিদায়ে বিএনপির সাংগঠনিক নেতৃত্ব ও সরকারের মন্ত্রিসভায় যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে সামনে আসছে একাধিক নাম। তবে শেষ সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির নীতি নির্ধারণী মহলের। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। পুঁজি, প্রযুক্তি, দক্ষতা এবং বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। বিনিয়োগের পরিবেশ রক্ষা ও সহায়তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সচিবালয়ে যুক্তরাষ্ট্রে 25 শীর্ষ কোম্পানি প্রতিনিধিদের সাথে বৈঠকে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে মার্কিন ব্যবসায়ীরা ঢাকার সাথে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে একসাথে কাজ করার আগ্রহ জানান। জাহিদ রহমানের রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্রের 25 শীর্ষ কোম্পানির শীর্ষ 50 সদস্যের একটি প্রতিনিধি দল। এতে প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনায় সব রকম সহায়তার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে আলোচনা হয় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে। পাশাপাশি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে উভয় পক্ষ কীভাবে কাজ করতে পারে তা নিয়ে খোলামেলা কথা বলেন তারা। পরে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন আমেরিকার বিনিয়োগকারী প্রতিনিধি দল। In Bangladesh, we bring the top level of managerial and ethical and technological capability. It pleases us no end to have had a wonderful set of meetings with the government of Bangladesh. We have heard the Prime Minister very clearly about his vision for the future of this great country, leveraging the amazing human capital and potential of your great people. We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034. প্রধানমন্ত্রী মুখপাত্র মাহাদি আমিন জানান, বাংলাদেশের চমৎকার ব্যবসা বান্ধব পরিবেশ এবং সরকারের সহযোগিতায় প্রতিনিধি দল সন্তুষ্ট। 25টি কোম্পানি থেকে আজকে টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। তিনি বলেন, এই আলোচনার মধ্য দিয়ে বিশ্বের বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের নবদিগন্তের সূচনা করবে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
শুধু ভারত নয়, সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। কথা বলেছেন প্রধানমন্ত্রী ভারত সফর নিয়েও। তিনি জানান, ভারত সহ সকল দেশে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বাংলাদেশ ইতিবাচক। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এখনও চূড়ান্ত হয়নি। দুই দেশের প্রধানের দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, দেশে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি থাকায় এখনও ভারত সফরের দিন তারিখ চূড়ান্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন কাজে উনি এখন ব্যস্ত আছেন এবং অন্যান্য ভারত সফর সহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সাথে আলোচনা করে সেটা ফাইনাল হবে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের প্রায় সব জেলায় গ্যাস সংকটে তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে ঘরে বাইরে গ্যাস সংকটের মধ্যে বিদ্যুতের লোডশেডিংও বেড়েছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিল্প কারখানার উৎপাদন কমতে শুরু করেছে। গ্যাস সরবরাহ কম থাকায় সড়ক মহাসড়কের পাশে সিএনজি স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করা হয়েছে মাত্র 148 মিলিয়ন ঘনফুট, যা চাহিদার তুলনায় 1/3। ফলে আবারও তীব্র গ্যাস সংকটে পড়েন চট্টগ্রামের মানুষ। বাসাবাড়ি, সিএনজি রিফুয়েলিং স্টেশন, বিদ্যুৎ কেন্দ্রে এর প্রভাব পড়েছে বেশি। জ্বালানি সংকটের কারণে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় লোডশেডিং বেড়েছে অস্বাভাবিক হারে। গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে ভোগান্তি বেড়েছে। 26 ঘন্টা পরে গ্যাস পাইছি। আজকে মনে করেন যে 17-16 ঘন্টা অলরেডি হয়ে গেছে এখানে মোট, কালকে থেকে এখনো গ্যাস পাইনি। আমাদের কি সংসার নাই, আমাদের কিছু নাই, কোম্পানি তো বুঝতেছে যে গাড়ি চলতেছে। গ্যাসের সরবরাহ কমায় শিল্প, বাণিজ্যিক এবং আবাসিক গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে বেশি। উৎপাদন কমে গেছে বন্দরনগরীর শিল্প কারখানাগুলোতে। গত কয়েকদিনের গ্যাস সংকটের ফলে দেশে শিল্প উৎপাদন যেমন ব্যাহত হয়েছে, জনদুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। দেশের শিল্প উৎপাদন যেন ব্যাহত না হয় সেটাকে গুরুত্ব দিয়ে সরকার অতি সত্বর এই সমস্যার সমাধান করবে বলে আমরা আশা করছি। ব্রাহ্মণবাড়িয়াতেও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে আবাসিক এলাকা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে। বুধবার দুপুর থেকে জেলার সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরোপুরি বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। সে সাথে আবাসিক গ্রাহকদের গ্যাস না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। আজকে 2 দিন ধরে একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই। আমরা গ্যাসের কারণে আজকে 2 দিন যাবত পাক শাক করার মতো কোনো অবস্থায় গ্যাস নাই। যতগুলো ড্রাইভার দেখতেছেন মনে হয় কালকে আসছে দুপুর 11টার সময়, এখন পর্যন্ত আজকে দুপুর প্রায় 12টা, 12:30 হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ যেতে পারছে না। অন্যদিকে গ্যাস সংকটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সিএনজি চালিত ছোট যানবাহনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা করেও ছোট বাহন না পেয়ে অনেককে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। 2029 সালের মধ্যে জ্বালানি সংকট পুরোপুরি নিরসনে আরও 3টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। পাশাপাশি চলবে নতুন কূপ খননের কাজও। একথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। চলমান জ্বালানি সংকটের জন্য আওয়ামী লীগে 15 বছরের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত সিদ্ধান্তকে দায়ী করেন মন্ত্রী। দুপুরে রাজধানী ব্র্যাক সেন্টারে জ্বালানি সংকট এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সিপিডির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনে ইতোমধ্যে ক্রয়াদেশ দেওয়া হয়েছে। আরও 3টি FSRU স্থাপনে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। ভাসমান এলএনজি টার্মিনালগুলোর কার্যক্রম পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত না করা হলে আগামী 12 ডিসেম্বর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদি কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যাকারীদের ফিরিয়ে আনতে ভারত সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান জাবের। এদিকে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা 11:30টায় শাহবাগে বিপ্লবী র্যালি বের করে ইনকিলাব মঞ্চ। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায় এবং ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এছাড়া দুপুরে আজাদের মোলাকাত এবং সন্ধ্যায় মঞ্চ নাটক ও ইশক এ ইনকিলাবের আয়োজন করবে সংগঠনটি। তো শহীদ ওসমান হাদির হত্যার যদি বিচার নিশ্চিত না হয় এবং খুনি হাসিনাকে যদি দেশে ফিরিয়ে এনে তার যথাযথ বিচার নিশ্চিত করা না যায়, তাহলে আজীবন আমাদের এই যে সার্বভৌমত্ব এটা হুমকির মুখেই থেকে যাবে। সরকারকে আমরা একটা নির্দিষ্ট সময়সীমা দিতে চাই। তো ডিসেম্বরের 12 তারিখ থেকে আমরা শাহবাগে অবস্থান গ্রহণ শুরু করব এবং 18 তারিখে ইনশাআল্লাহ সরকারকে একটা ফয়সালার মধ্যে পৌঁছাইতে হবে। চট্টগ্রামের অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে 4,38,00,000 টাকা চুরির অভিযোগে ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন এবং মোহাম্মদ জাফরুল্লাহ তানভীর নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কোতোয়ালি থানায় অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার মোশতাক আহমেদ টাকা চুরির ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। এগুলো গ্রাহকদের আমানতে টাকা বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখাটি জেলা পরিষদ ভবনে অবস্থিত। অর্থনীতির খবর। চট্টগ্রাম বন্দরে একটি জাহাজে সর্বোচ্চ পরিমাণ কন্টেইনার জাহাজীকরণ হয়েছে, যা বন্দরের ইতিহাসে এ যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। বন্দর কর্তৃপক্ষের সচিব জানিয়েছেন, জেনারেল কার্গো বার্থ জিসিবি 11 নম্বর জেটি থেকে মার্স্ক লাইনের একটি জাহাজে 933 বাক্স অর্থাৎ 1784 TEUS রপ্তানি পণ্যবাহী লোড কন্টেইনার জাহাজীকরণ হয়েছে, যা এ যাবৎকালের মধ্যে একটি জাহাজের সর্বোচ্চ রপ্তানি কন্টেইনারের জাহাজীকরণের রেকর্ড। এছাড়াও একই জাহাজে 144 বাক্স খালি কন্টেইনার জাহাজীকরণ হয়েছে। সব মিলিয়ে রপ্তানি কন্টেইনার জাহাজে তোলা হয়েছে 1077 বাক্স বা 1931 TEUS। এর আগে গত 18 জুন রপ্তানি পণ্যবাহী লোড কন্টেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল 742 বাক্স। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। পশ্চিমবঙ্গে মসজিদগুলো থেকে মাইক সরানো হয়েছে কিনা রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতনু ব্যানার্জি ডিভিশন বেঞ্চ এ বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চান। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইক সরাতে পুলিশের কথিত নির্দেশকে চ্যালেঞ্জ করে করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে এমন প্রশ্ন তোলে আদালত। জবাবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থেকে তথ্য নেয়ার জন্য সময় চান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। পরে আদালত আগামী 18 আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে। মামলাকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন, নির্ধারিত শব্দসীমা মেনে মসজিদে মাইক ব্যবহার করা যেতে পারে। গত সোমবার আইনজীবী দানিশ ফারুকি মামলাটি দায়ের করেন। তার অভিযোগ, মসজিদ থেকে মাইক খুলে নিতে কোনো নোটিশ ছাড়াই মৌখিক নির্দেশ দেয় পুলিশ। খেলা খবর। হাসান মাহমুদের বোলিংয়ে ডারউইন টেস্টে জয়ের স্বপ্ন দেখছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, কিন্তু সেজন্য শর্ত জুড়ে দিয়েছেন তিনি। অভিজ্ঞ ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে এবং পেসারদের দ্বিতীয় ইনিংসে বল করতে হবে আরও নিয়ন্ত্রণের সঙ্গে, তবেই দেখা মিলতে পারে অসাধারণ কিছু। আমি তো জয়ের স্বপ্ন দেখছি। আসলে প্রথম দিন পরে খেলে আমাদের ডিসিপ্লিনটা ঠিক থাকতে হবে, আমাদের প্রসেস ঠিক থাকতে হবে। আমরা যদি সেই ডিসিপ্লিন ঠিক থাকি, আমরা যদি
ব্যাটাররা যদি তাদের বেস্টটা ব্যাটিং করে, এবং এই টিমের সাথে আমাদের বেস্ট ব্যাটিংই করতে হবে। তো আমার বিশ্বাস যে যেই ভাবে মমিনুল এবং তানজিদ শেষ করলো আজকের দিনটা, কালকে সকাল থেকে যদি ভালো একটা শুরু হয় আমরা ইনশাল্লাহ, এখনও 4 জন ব্যাটসম্যান আছে যারা ক্যাপেবল 100 বড় ইনিংস খেলার। তা আমি মনে করি যে প্রথম ইনিংসটা এই জন্য ইম্পর্টেন্ট, আমরা যদি লিড নিতে পারি তাহলে আমরা অলওয়েজ ডিক্টেট করতে পারবো এই ম্যাচটা। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি, 5 দশকে বর্ণাঢ্য রাজনীতির স্বীকৃতি। বিএনপি মহাসচিব হিসেবে আলোচনায় রিজভী, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকারের রদবদলের সম্ভাবনা। মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, পরিবেশ নিশ্চিতের আশ্বাস। সবকিছু ঠিক থাকলে ভারত সফরে যাবেন তারেক রহমান, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।